হ্যালো ভাইরা, বন্ধুরা, বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো করে পড়াশুনো করছো, শীতকালটাকে এনজয় করছো। আমি শুভঙ্কর স্যার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেরিয়ার ম্যাপ অনলাইনে। আমাদের মোটো হলো সিলেকশন ইজ অ্যাডিকশন। ঠিক আছে, দেখো তোমাদের আমি একটা কথা বলি। এখন শীতকাল, তো এমন নয় যে তোমাদের একদম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদম পুরো জান লাগিয়ে পড়াশুনো করতে হবে। শীতকালের আমেজটাও এনজয় করা দরকার। শীতকালে চারদিকে অনেক পিকনিক আসছে, অনেক প্রোগ্রাম আসছে, অনেক তোমাদের বিয়েবাড়ি পড়ছে। তো সব কিছুই তোমরা এনজয় করো, কিন্তু তোমাদের নিজেদের ফোকাসটাকে একটা জায়গায় রাখো। দিনে প্রত্যেক দিন কনসিস্টেন্টলি পড়াশুনো করো, 6 থেকে 8 ঘন্টা পড়াশুনো করো। তাহলেই দেখবে তোমরা তোমাদের যে টার্গেটটা সেট করবে সেটাকে তোমরা অ্যাচিভ করতে পারবে। দেখবে তোমরা ধীরে ধীরে তোমাদের পড়াশোনাটা ঠিক একটা জায়গায় থাকবে। ঠিক আছে, তো এবারে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, এখন হট টপিক হলো পিএসসি ক্লার্কশিপ 2023। ঠিক আছে, বহুদিন আমরা অপেক্ষা করেছি পিএসসি ক্লার্কশিপ 2023-এর জন্য। সেই 2019 সালের পরে আবার 2023 সালে বেরোচ্ছে। তো স্বভাবতই তোমরা এটা খুব ভালোভাবে আন্দাজ করতে পারছো। এবং রিসেন্টলি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে অ্যাটলিস্ট 5300 ভ্যাকেন্সি থাকবে। তো গতবারেও 2019 সালে 6000 মতো ভ্যাকেন্সি ছিল। তো আশা করা যাচ্ছে এবারে 5 থেকে 6000 ভ্যাকেন্সি থাকবে অন্তত, যদি বা তার থেকে বেশি না থাকে, ইফ নট মোর দ্যান দ্যাট, মানে এর থেকে বেশিও থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 5500-6000 ভ্যাকেন্সি তোমাদের জন্য থাকছে। এবারে এই ভ্যাকেন্সিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের ক্ষেত্রে হিউজ ভ্যাকেন্সি। কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামে এসএসসি সিজিএলেই মধ্যখানে এমন কিছু বছর গেছে 2016, 17, 18 যেখানে 5-6 হাজার করে ভ্যাকেন্সি থাকতো। তো শুধুমাত্র একটা স্টেট ওয়েস্ট বেঙ্গলে ক্লার্কশিপের মতো একটা পরীক্ষা 6000 ভ্যাকেন্সি মানে কিন্তু হিউজ ভ্যাকেন্সি। এবং এটা একটা গোল্ডেন অপরচুনিটি সবার কাছে। তোমরা যারা পড়াশোনা করছো, ধরো এসএসসির জন্য বা আরআরবির জন্য বা ধরো ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করছো, প্রত্যেকে কিন্তু ক্লার্কশিপটা যদি একটুখানি ফোকাস করো, যারা একটুখানি, যাদের বেস ক্লিয়ার আছে, একটু যাদের প্রিপারেশন আছে, একটু যদি তোমরা এই ক্লার্কশিপের প্রতি ফোকাস করো, তাহলেই দেখতে পাবে যে তোমাদের কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এই চাকরিটা পেতে কোনো সমস্যা হবে না। দেখো, ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু দুটো তিনটে স্টেপে হবে। পার্ট 1 হবে, পার্ট 2 হবে, ডেসক্রিপটিভ পার্ট 2টা হবে, টাইপ টেস্ট হবে। তো এইগুলো করতে করতে অনেক সময় তোমাদের লেগে যাবে, 1 বছর 1.5 বছর হয়তো লেগে যেতে পারে, প্রিভিয়াস ট্রেন্ড যা বলছে। ঠিক আছে, তো এবারে তোমরা এই পরীক্ষাটা দিতে দিতে অন্যান্য পরীক্ষাগুলো দিতে থাকো, একটা করে স্টেপ পাস করো, নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন না, অন্যান্য পরীক্ষাও দিতে থাকো। এবং স্যালারিও যথেষ্ট ভালো। এবং যদি তোমরা ভালো নাম্বার পাও, সেক্রেটারিয়েটে পাও, তাহলে তোমরা মোটামুটি কলকাতার মধ্যেও পেয়ে যেতে পারো, বা যারা ধরো ডিস্ট্রিক্টে বিভিন্ন পোস্টিং আছে তারা রিজিওনাল দিয়ে নিজের ডিস্ট্রিক্ট বা আশেপাশের ডিস্ট্রিক্টে অন্তত পেতে পারো। ঠিক আছে, তো তোমরা ক্লার্কশিপটাকে ফোকাস করো। আমাদের সামনে কিন্তু 6 থেকে 7 মাস আছে। টেন্টেটিভলি জুন মাসে পরীক্ষা হবে বলেছে। এখন জুন মাসে হোক, জুলাই মাসে হোক, আমরা জুন মাস ধরেই এগিয়ে চলবো। তো প্রিভিয়াস যে ক্লার্কশিপের ভিডিওটা আমি তোমাদের দিয়েছিলাম পোস্ট প্রেফারেন্সে, সেখানে আমি তোমাদের বলেছিলাম কি, যে 6 মাস মানে কিন্তু অনেক সময়। এই 6 মাসে আমরা কিন্তু 2 থেকে 3 বার ক্লার্কশিপের প্রিপারেশন নিয়ে নিতে পারবো। কিন্তু আমাদের নিতে হবে কতবার? আমাদের নিতে হবে একবারই। ঠিক আছে, তো আমাদের একবারই কিন্তু নিতে হবে। এবং এই প্রিপারেশন নেওয়াটা কিন্তু খুব ইজি। শুধু তোমাদেরকে একটুখানি জিনিসগুলো গুছিয়ে নিতে হবে কিভাবে তোমরা প্রিপারেশনটা নেবে। তো সেই কাজটাই আমি আজকে তোমাদের জন্য করে দেবো। স্ট্র্যাটেজিটা ডিসকাস করব। স্ট্র্যাটেজি বলতে কি, দেখো, তোমরা ধরো সমুদ্রে যদি নামো সাঁতার কাটতে, তাহলে তোমাদের কি করতে হয়? প্রথমে সমুদ্রের জলের গভীরতাটা মাপতে হয়, যে কতটা গভীর আছে, আমাকে কতটা দাঁড়াতে হবে, কতটা সাঁতার কাটতে হবে। ঠিক আছে, কতটা আমাকে দাঁড়াতে হবে। দ্বিতীয় নম্বর জিনিস, যখন তুমি জেনে গেলে, জলটা মেপে নিলে, তখন তোমাকে সাঁতার কাটাটা প্র্যাকটিস করতে হবে। ঠিক, প্র্যাকটিস করার পরে ফাইনালি তোমাকে দেখতে হবে যে কত সময়ের মধ্যে তোমাকে সাঁতার কাটাটা শেষ করতে হবে। সাঁতার কাটার কম্পিটিশন যদি হয়, তাহলে প্রথমে দেখতে হবে জল কত, তারপরে প্র্যাকটিস, তারপরে কত সময়ের মধ্যে সাঁতার কাটাটা তোমাকে শেষ করতে হবে। ঠিক, তো আমাদের স্ট্র্যাটেজির ডিসকাশন আজকে কী হবে, আজকের ভিডিওতে কি থাকবে? প্রথমে আমি তোমাদের বলবো যে জল কতটা, মানে সিলেবাস কি আছে পিএসসির, এবং সেই সিলেবাসের বাইরে কি কি আসতে পারে, এবং ওই সিলেবাস ধরে ধরে যদি আমরা পড়াশোনা করি, তাহলে কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো আমাদের খুব ভালো করে করতে হবে, মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কোন টপিক থেকে আসতে পারে। ঠিক আছে, এইটা আমাদের প্রথম দেখতে হবে যে কতটা আমরা পড়বো। প্রচুর জিনিসপত্র নিয়ে, 4-5টা বই নিয়ে, হিউজ সিলেবাস, 4-5টা সাবজেক্ট নিয়ে বসে বললে তাহলে কিন্তু কোনোদিন শেষ হবে না। আমাদের জানতে হবে, বুঝতে হবে যে এটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা। এখানকার স্ট্যান্ডার্ড কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো বা মিসলেনিয়াসের মতো বা এসএসসি সিজিএল এর মতো কিন্তু নয়। এখানকার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের
ওপর বেস করে বা আমাদের গিভেন যে সিলেবাস এবছরের তার উপরে বেস করে আমরা ঠিক করে নেব যে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো আমরা ভালো করে পড়বো, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হলো তারপরে আমরা দেখবো যে গত বছরের কাট অফ কত ছিল এবং সেইটার উপর বেস করে আমরা এবছরের টার্গেট সেট করব যে মিনিমাম আমাদের কত নাম্বার তুলতেই হবে পাস করার জন্য এবং ভালো র্যাঙ্ক করতে গেলে বা সেক্রেটারিয়েট পোস্টে পেতে গেলে আমাদের কত নাম্বার করে পেতে হবে এবং সেটা কিভাবে পাওয়া যাবে, কোন সাবজেক্টে কত নাম্বার পেলে আমরা আলটিমেট ওই ডিজায়ার্ড নাম্বারটা পেতে পারবো। যাই হোক 70% বা 80% বা 90%, সেটা পরে তোমরা ভিডিওর লাস্টের দিকে জানতে পারবে। তো কত নাম্বার কোন সাবজেক্টে কোন সেকশানে টার্গেট করলে বা কি পদ্ধতি অ্যাপ্লাই করলে কি স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা ওই ডিজায়ার্ড নাম্বারটা পেতে পারবে। ঠিক, তো স্ট্র্যাটেজি ডিসকাশন বা স্ট্র্যাটেজি বানানো কিন্তু বিশাল বড় কোনো ব্যাপার নয়। আমি যেহেতু বহু বছর কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করেছি এবং পড়াচ্ছি, তো সেই কারণে এটা আমার পক্ষে বোঝা সুবিধাজনক। তোমরাও পারবে, তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ঘাঁটো, একটু যদি সিলেবাস নিয়ে ঘাঁটাছাড়া করো, একটু তোমরা যদি পড়াশোনা করো, তোমরা নিজেরা নিজের স্ট্র্যাটেজি নিজে বানিয়ে নেওয়াই বেস্ট। কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি একটা জিনিস তৈরি করে দিচ্ছি, এর ওপরে তোমরা এবার তোমাদের নিজেদের প্লাস পয়েন্ট, উইকনেস, স্ট্রেংথ এইসব জিনিসপত্রগুলো বিবেচনা করে তোমাদের মধ্যে পড়াশোনা তোমরা এখন থেকে শুরু করে দাও। বাকি সমস্ত রকম গাইডেন্স দেওয়ার জন্য আমরা তো প্রস্তুত। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা কিন্তু আমাদের চ্যানেলে কোনো রকম পেড সার্ভিসের অ্যাড দিই না, না আমাদের কোনো পেড কোর্স আছে, না আমাদের চ্যানেল থেকে কোনো রকম কোনো কোচিং বা ইনস্টিটিউটের প্রচার করা হয়। আমাদের একমাত্র মোটিভ হচ্ছে তোমাদেরকে তোমাদের ডিজায়ার্ড লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করা, তোমাদের হাতটা ধরে দেখো এই পথে তোমরা চলো বলে দেখিয়ে দেওয়া। ঠিক আছে, তো বাকি আমি এটা খুব ভালোভাবে বিশ্বাস করি এবং তোমরাও এটা বিশ্বাস করতে শেখো যে কোনো টিচার বা যে কোনো গাইডের কাজ কিন্তু 40%, বাকি 60% কাজ কিন্তু তোমাদেরকেই করতে হবে। সবাই শুধু তোমাদের পথটাই খালি দেখিয়ে দেবে, বাকি পড়াশুনো করা, প্র্যাকটিস করা, মক টেস্ট দেওয়া, রিভিশন দেওয়া, সমস্ত কাজ কিন্তু তোমাদেরকেই করতে হবে। ঠিক আছে, তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আজকে পিএসসি 2023 ক্লার্কশিপের স্ট্র্যাটেজি শুরু করা যাক। প্রথমে আসি স্কিম অফ এক্সাম, মানে আমাদের একটা পরীক্ষায় বসতে গেলে আমাদের কি কি পাঠে পরীক্ষাগুলো হবে এবং কি কি ধরনের পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আসতে পারে, কোন পাঠে কতটা আমাদের পড়তে হবে সেই জিনিসটা দেখো। এখানে কি দেওয়া রয়েছে, পার্ট 1-এ আছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, এখানে তোমরা পাচ্ছ কত নাম্বার, এখানে 100 নাম্বারের কোয়েশ্চেন। কোনটায় কত আছে নেক্সট পেজে আছে বলছি। এটা হচ্ছে পার্ট 1 অবজেক্টিভ টাইপ 100 নাম্বার। ঠিক আছে, আচ্ছা পার্ট 2-তে কি আছে ডেসক্রিপটিভ বা কনভেনশনাল রাইটিং, আর পার্ট 3-তে আছে টাইপ টেস্ট। তাহলে 3টে পার্টে তোমাদের পরীক্ষাটা হবে। প্রথমে হচ্ছে একটা পেপার 1 যেখানে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, পেপার 2-তে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স থাকবে, আর পার্ট 3-তে মানে পেপার 1 পেপার 2 মিলিয়ে যে মেরিট লিস্ট হবে সেই দুটো মেরিট লিস্টের নাম তোমাদের যদি ওঠে তাহলে তোমাদের দিতে হবে টাইপ টেস্ট, মানে বাংলা আর ইংলিশ দুটো টাইপ দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 3টে টাইম। দেখো এখানে দেওয়া রয়েছে স্কিম অফ এক্সাম পার্ট 1, পার্ট 2, আর কি বলছে এলিমেন্টারি নলেজ কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দি ক্যান্ডিডেট শ্যাল বি জাজড অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তার মানে পার্ট 1-এর প্রথমে একটা আলাদা মেরিট লিস্ট হবে, সমস্ত কাট অফ গত বছর কি ছিল না ছিল কত কি পাবো সেগুলো আমরা পরের দিকে আলোচনা করব। পার্ট 1-এ যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে পার্ট 2টায় বসতে পারবে। পার্ট 1 পার্ট 2 দুটো মিলিয়ে একটা নাম্বার হবে, কাট অফ নাম্বার হবে, সেটাতে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের কম্পিউটার টেস্ট হবে। এবং এটা এখানে মেনশন করা নেই কিন্তু কম্পিউটার টেস্টে বাংলা এবং ইংলিশ দুটো টাইপই আছে এবং খুব ইজি লেভেলের টাইপ আছে, সিজিএল বা সিএইচএসএল এর মতো নয়। ঠিক আছে, এবারে দেখো সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। পার্ট 1-এ কি আছে ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক। ইংলিশে কত নাম্বার আছে, ইংলিশে আছে 30 মার্কস, ইংলিশে আছে 30 মার্কস, জেনারেল স্টাডিজে আছে 40 মার্কস, আর অ্যারিথমেটিকে আছে 30 মার্কস। এই হলো টোটাল 100 নাম্বারের এক্সাম। ঠিক আছে, 4টে ভুল হলে 1 নাম্বার মাইনাস যাবে। তাহলে ইংলিশে কি কি আছে দেখো, ইংলিশের সিলেবাস এইসব পিএসসি সিলেবাসে তো খুব একটা ডিটেল সিলেবাস থাকে না, মোটামুটি ওপর দিয়ে ছেড়ে দেয়। তো এই সিলেবাসটার উপর ট্যালি করে আমরা আমাদের সিলেবাস তৈরি করব, যেমন তোমাদের দেখাবো যে এর বাইরে কি কি পড়তে হবে বা এর মধ্যে কি কি পড়তে হবে। মানে এমন অনেক কিছুই সিলেবাসে দেওয়া রয়েছে যেগুলো থেকে মানে যার বাইরেও কোয়েশ্চেন আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো ইংলিশে কি আছে, ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেজ। তাহলে তোমরা জেনারেল কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা খুব ভালো করেই জানো এই ভোকাবুলারি তো তোমাদের পড়তেই হয়। ভোকাবুলারির মধ্যে কি কি আছে পরে আমি আসছি।
গ্রামারের মধ্যে কি কি আছে, সেন্টেন্স স্ট্রাকচার মানে সেন্টেন্সগুলো গঠন কিভাবে হয়, এমনি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটাকেই উল্টো পাল্টো করে দিয়ে অনেক এরার কারেকশন তৈরি করে ফেলা যায়। আচ্ছা, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, আর এর কারেক্ট ইউজেজ। ঠিক আছে, জেনারেল স্টাডিজের মধ্যে কি আছে দেখো, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, মানে তোমরা জানো যে এভরিডে সায়েন্স নামে একটা চ্যাপ্টার রয়েছে যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা থেকে কিছু কোয়েশ্চেন্স আসে এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য। কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। দেখো এখানে শুধু ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফি দেওয়া রয়েছে। আচ্ছা, অ্যারিথমেটিকে কি কি আছে, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমেলস, রেকারিং ডেসিমেলস, সিম্পলিফিকেশন, এইচএফ এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই আমাদের এখানকার গিভেন যে সিলেবাস এবং আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের উপরে বেস করে একটা আমরা ডিটেল সিলেবাস সম্বন্ধে আইডিয়া নেব যে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো আমরা ভালো করে পড়বো, বা এই কটা চ্যাপ্টার পড়লে আমাদের মোটামুটি সমস্ত কোয়েশ্চেন কমন পাওয়ার চান্স থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো পার্ট টু। পার্ট টুতে কি বলেছিলাম, ডেসক্রিপটিভ পেপার 100 নাম্বার। দেখো এখানে ইংলিশে 50 নাম্বার আর বাংলাতে 50 নম্বর। কী কী আছে এখানে, ড্রাফটিং অফ রিপোর্ট, আচ্ছা কন্ডেন্সিং অফ প্যাসেজ মানে প্রেসি যেটা, আর ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। ঠিক সেরকম বাংলাতেও ড্রাফটিং অফ রিপোর্ট, কন্ডেন্সিং অফ প্রোজ প্যাসেজ মানে সারাংশ যেটাকে বলি আমরা বাংলায়, আর ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ। ঠিক আছে, তো এইগুলো কী কী পড়বো, কোথা থেকে করবো, এইসব ডিটেলে আমরা পরে আসছি। কত নাম্বার তোলা যায়, কীভাবে স্ট্র্যাটেজি নেবো, সেগুলো আমরা ডিটেলে আসছি। এই হলো আমাদের পার্ট ওয়ানের 100 নাম্বার, 30, 40, 30, আর পার্ট টুর 100 নাম্বার 50 50 করে, তিনটে 6টা জিনিস আমাদের এখানে লিখতে হবে। এই 200 নাম্বারের উপরে তোমাদের ফাইনাল কাট অফ হবে বা মেরিট লিস্ট হবে, সেইটাতে যারা যারা কোয়ালিফাই করবে তারা টাইপ টেস্টের জন্য ডাক পাবে। চলো এবার আমরা কি করব, ডিটেল ডিসকাশন করব সিলেবাসের উপরে। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং সাবজেক্ট ওয়াইজ তোমরা লিস্ট করতে থাকো কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে, এবং এখন থেকে ওই চ্যাপ্টারগুলো একটা করে প্রতিদিন ধরো এবং দাগ মেরে মেরে প্র্যাকটিস করা শুরু করো, মানে পড়া শুরু করো প্লাস কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করো। ঠিক আছে, প্রথমে আসছি ইংলিশ, কারণ ইংলিশটা আমরা যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি, এসএসসি হোক আরআরবি হোক, সব রকম পরীক্ষার জন্য তো আমরা প্রিপারেশান নিচ্ছি। তো ইংলিশটা পিএসসির এই ক্লার্কশিপের ইংলিশটা বা পিএসসির এই ধরনের ইংলিশগুলো তোমাদের খুবই সোজা মনে হবে, এবং একটু যদি এটা তোমরা প্রিপারেশান নাও তাহলে ইংলিশে একদম 30-এর মধ্যে 30টা 28টা কোয়েশ্চেন ঠিক করার চান্স থেকে যাবে। ঠিক আছে, দেখো কি কি করতে হবে। ভোকাবুলারি মানে তোমাদের কি কি পড়তে হবে। প্রথম জিনিস হচ্ছে ভোকাবুলারিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তোমরা খুব ভালো করে জানো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইডিয়মস, সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, আর স্পেলিং চেক মানে এক্স্যাক্ট স্পেলিং কোন ওয়ার্ডটার, তোমাকে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড বা ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড বাদ করতে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা গ্রামারে কি কি করতে হবে দেখো, টেন্স, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডভার্বস, কনজাংশন, এই সমস্ত জিনিসপত্রগুলো করতে হবে। 8টা পার্টস অফ স্পিচ আছে। এছাড়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, বাকি ওইসব সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলো খালি বড় বড় চ্যাপ্টারের নাম। এই সমস্ত গ্রামারি পার্টস অফ স্পিচ করলেই তোমাদের ওই সমস্ত অ্যাগ্রিমেন্ট বলো, সেন্টেন্সের স্ট্রাকচার বলো, সব অটোমেটিক হয়ে যাবে। আলাদা করে আর আই থাকলে কি বসবে, হ্যাজ বসবে না হ্যাভ বসবে, ইউ থাকলে ইজ বসবে না আর বসবে, সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, এই সমস্ত জিনিস পড়ার বয়স আর নেই। ঠিক আছে, এই সমস্ত জিনিস স্কুলে অনেক পড়েছো, এখন এই সমস্ত জিনিস পড়ার বয়স নেই। এখন প্র্যাকটিস করে করে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে হবে, এবং এখান থেকে গ্রামার তোমাদের মানে কোর গ্রামার পড়তে হবে, টেন্স পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে। ঠিক আছে,
আচ্ছা, এছাড়া এই দুটো তোমরা পড়ে নিলে, এবার প্র্যাকটিস কি করবে, গ্রামার যদি তোমরা পড়ে ফেলো তাহলে এরার কারেকশন প্র্যাকটিস করা, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস করা খুব ইজি ব্যাপার। তোমরা কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই থেকে হোক বা প্র্যাকটিস সেট থেকে হোক, পিএক্সি ওরিয়েন্টেড প্র্যাকটিস তোমাদের করতে হবে। আর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করতে হবে, যেখানে তোমাদের এই সমস্ত জিনিসপত্র আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, বা কিছু ওয়ার্ড মিনিং আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম থেকে ওয়ার্ড মিনিং দিয়ে কিছু ওয়ার্ড দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো তোমাদের প্র্যাকটিস করেই তুলতে হবে। ঠিক আছে, পড়তে তো হবেই, প্লাস প্র্যাকটিস করেও তুলতে হবে। এবার যদি তোমরা বলো যে শুধু এইটা নয়, প্রত্যেকটা সাবজেক্টেরই কোন জিনিসটা কোন বই থেকে পড়বে, সেটা অনেক বড় জিনিস, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিসকাস করতে হবে। এরপরে তোমাদের আমি বুক লিস্টের ভিডিও একটা আনবো, যে শুধুমাত্র কোন বই থেকে এই জিনিসগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা শুধু আমাদের চ্যানেল ফলো করবে এবং কিছু বই তোমাদের গাইডেন্স দিয়ে দেবো, সেখান থেকে তোমাদের পড়লেই কিন্তু ক্লাস প্রিপারেশন হয়ে যাবে। সেটার জন্য আলাদা ভিডিও আনবো। এখন তোমরা সিলেবাস দেখো, তাহলে ইংলিশের সিলেবাস বুঝলে, ভোকাবুলারি এই সমস্তগুলো, গ্রামার আর প্র্যাকটিস কি করবে। নেক্সট চলো অ্যারিথমেটিকে। দেখো অ্যারিথমেটিকে কি আছে, এইগুলো সব আমাদের গিভেন সিলেবাসের মধ্যেই দেওয়া রয়েছে। ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এইচসিএফ, সিম্পলিফিকেশন, ডেসিমেল অ্যান্ড রেকারিং, এগুলো সব আমাদের এই তিনটে, এইটা, এগুলো সব নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো সব নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। সিম্পলিফিকেশন অনেক অ্যালজেব্রার জিনিসপত্রই আসে, অ্যালজেব্রার সিম্পল ফর্মুলাগুলো দিয়ে সিম্পলিফিকেশন আসে। আচ্ছা, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো তো তোমরা জানো। পিএসসি কেন, যে কোনো পরীক্ষার জন্য একদম কোর সাবজেক্ট অ্যারিথমেটিকের একটা গ্রুপ। ঠিক আছে, পার্সেন্টেজ না করলে প্রফিট অ্যান্ড লস বুঝতে পারবে না, সিম্পল ইন্টারেস্ট না করলে কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে পারবে না। এই চারটে চ্যাপ্টার তোমাদের প্রচণ্ড ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে। এছাড়া রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, টাইম অ্যান্ড ওয়ার্কটা কিন্তু পিএসসির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে প্রফিট অ্যান্ড লসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বিশেষ করে প্রবলেমস অফ স্পিড ট্রেন, হ্যাঁ, প্রবলেম অফ স্পিড ট্রেন এরমভাবেই সিলেবাসে দেওয়া থাকে, কিন্তু তোমরা এটা জানো যেটা এটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের মধ্যে পড়ে। প্রবলেমস অফ অন এজ, এটা হচ্ছে অ্যাভারেজের মধ্যে পড়ে। আর যেটাতে আমাদের দেওয়া রয়েছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার, তো শুধু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার আমরা করবো না, তার সঙ্গে আমরা মেনসুরেশন 2D এই পুরো চ্যাপ্টারটাই করবো। মেনসুরেশন 2D পুরো চ্যাপ্টারটাই তোমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল অ্যারিথমেটিকের সিলেবাস। তোমরা দেখো, ভালো করে দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। তোমাদের হয় আমাদের চ্যানেল ফলো করে হোক, বা তোমাদের বুক লিস্টে যে বই দিয়ে দেবো সেই বই ফলো করে হোক, বা নিজেরা নিজেদের কাছে যা রিসোর্স আছে, বা তোমরা কোথাও পড়ে থাকলেও সেখানে তোমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই আগে কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক সিলেবাস, এর বাইরে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম, এবং এই কটা তোমাদের করতেই হবে। আচ্ছা, এবারে আসি একটা বড় সেকশানে, জেনারেল স্টাডিজ। তোমরা জানো ইংলিশের 30 নাম্বার তো খুব ছোট সিলেবাস, অ্যারিথমেটিকও ছোট সিলেবাস 30 নাম্বার। এবার আসছে আসল জিনিস, যেটা জেনারেল স্টাডিজ, এবং যেটাই কিন্তু অ্যাকচুয়াল মেরিট লিস্টে বা তোমাদের নাম্বারের ডিফারেন্সটা তৈরি করবে। কারণ ম্যাথস বা ইংলিশ যেরকম সোজা লেভেলের কোয়েশ্চেন আসবে, সবাই কিন্তু মোটামুটি পারবে, অ্যাকচুয়াল ডিফারেন্স কিন্তু তৈরি করবে জেনারেল স্টাডিজ। তাহলে জেনারেল স্টাডিজের প্রথমে আমরা আসি কি হিস্ট্রি। পিএসসির এক্সামের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিস্ট্রি, এবং হিস্ট্রির মধ্যে আবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রির মধ্যে প্রথমত তো ক্রোনোলজি অফ ইভেন্টস। ঠিক আছে, 1885 থেকে 1847। তোমাদের যখন আমি বুক লিস্ট নিয়ে আলোচনা করব বা বুক লিস্টের ভিডিওটা করব, তোমরা এর পরে ভিডিওটা আসবে, তোমরা ফলো করবে বা দেখতে থাকবে। সেখানে দেখবে যে এমন বই আছে, বা আমি যেগুলো বলে দেবো সেখানে এই ক্রোনোলজি অফ ইভেন্টসটা খুব পরপর সুন্দর করে দেওয়া আছে। মানে কত সালে কি রিভলিউশন হয়েছে, কত সালে কি আন্দোলন হয়েছে, কত সালে কার মধ্যে কি চুক্তি হয়েছে, সেই সময়ে কে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, কে ব্রিটিশের ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিল, কি পারপাস হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কে মারা গিয়েছিল, কাকে হত্যা করা হয়েছিল, কাকে কোথায় ডিপার্ট করে দেওয়া হয়েছিল, পুরো ডিটেলড সাল ধরে ছোট্ট করে একদম তোমাকে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে, এবং নিজের মতো করে খাতায় নোট বানিয়ে পড়তে হবে খাতায়। ঠিক আছে, নিজের মতো করে পুরো জিনিসটা পড়তে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তোমরা খুব ভালো করে জানো, খুব ইম্পর্টেন্ট, এবং এই ক্রোনোলজি অফ ইভেন্টসের মধ্যেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের অনেকটা পোর্শনই ঢুকে যাচ্ছে, সবই একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো এই 1885 সালটা কি কংগ্রেসের প্রতিষ্ঠা, তো এই জিনিসগুলো সবই রিলেটেড। এই মুভমেন্টের সঙ্গে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তোমরা জানো অনেকটা পরিমাণে জড়িয়ে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
তো এটা আলাদা করে বলার কিছু নেই। এই একসঙ্গে পড়লে যখন তোমরা এই পুরো প্রথম থেকে এই শেষ পর্যন্ত সালগুলো ধরে ধরে একটা করে ইভেন্ট পড়বে, তার মধ্যে এই ন্যাশনাল মুভমেন্টে চলে আসবে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে চলে আসবে। দেখতেই লাগছে আলাদা আলাদা টপিক, পড়াটা কিন্তু একটাই। ব্রিটিশ ইন্ডিয়া রিভলিউশনারি অ্যাক্টিভিটিস সব এর মধ্যে পড়ে যাচ্ছে। রিভলিউশনারি অ্যাক্টিভিটিস সাল ধরে ধরে তোমরা তো পড়বে, কোন কোন লিডার কি কাজ করেছিল, তাকে কে সাপ্রেস করেছিল, কে কোথায় ধরা পড়েছিল, কে কোথায় হত্যা করেছিল, কি কি অ্যাক্টিভিটিস হয়েছিল। এর মধ্যেই চলে আসছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জীবনীটা আলাদা করে পড়তে হবে। মহাত্মা গান্ধীর যে আন্দোলনগুলো করেছিল সেই আন্দোলন সম্বন্ধে ডিটেলড খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে। তো মহাত্মা গান্ধী রিলেটেড বা মডার্ন হিস্ট্রি রিলেটেড নোটস আমরা তোমাদের প্রোভাইড করে দেবো, যেভাবেই হোক, টেলিগ্রাম চ্যানেল করে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল করে নোটস আমরা তোমাদের প্রোভাইড করে দেবো অবশ্যই। এবং তোমাদের তার সাথে সাথে বুক লিস্ট তো দিয়েই দেবো, যাতে তোমাদের নোট ছাড়াও পড়তে কোনো রকম অসুবিধা না হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেলস। এবং এই চ্যাপ্টারটাও যদি তোমরা একদম শুরু করে একদম শেষ পর্যন্ত পড়ো, মানে সেই 1765 থেকে শুরু করে আর 1665 থেকে শুরু করে 1947 অবধি তোমরা যদি পড়ো, তাহলে কি হবে, দেখবে পুরো মডার্ন হিস্ট্রিটা এর মধ্যেই কভার হয়ে যাবে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট কী কী জিনিস আছে, কোন ভাইসরয়ের আন্ডারে বা কোন গভর্নর জেনারেলের আন্ডারে নতুন কি জিনিস হয়েছিল, নতুন কি নীতি নেওয়া হয়েছিল, কি ধরনের রিফর্মস হয়েছিল, ঠিক আছে, কার সময় কোন আন্দোলন হয়েছিল, এই জিনিসপত্রগুলো খুব ডিটেল ছোট ছোট করে নোট করে করে তোমাদের নিজেদেরই রেডি করে নিতে হবে। বা তোমাদের আমি তো বই বলেই দেবো এবং তোমাদের নোটসও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো মডার্ন হিস্ট্রি তোমাদের এই মোটামুটি একটা জিনিস, এই কটা জিনিস তোমরা যদি করে ফেলো, এই কটা জিনিস দেখতে এরকম লাগছে, এই প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে ইন্টার রিলেটেড, ঠিক আছে। তো এই হলো মডার্ন হিস্ট্রি। এছাড়া মেডিয়েভাল হিস্ট্রি তোমরা জানো, মেডিয়েভাল হিস্ট্রির মধ্যে অনেক কিছুই আছে। তার মধ্যে দিল্লি সুলতানেট, মুঘল এম্পায়ার, বিজয়নগর বাহামনি কিংডম আর মারাঠা সাম্রাজ্য, এই চারটে জিনিস বেশি ইম্পর্টেন্ট। তাই বলে কি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না এরকম গ্যারান্টি দিয়ে তো কেউ কিছু বলতে পারে না, কিন্তু এই চারটে চ্যাপ্টার থেকে পিএসসির বিভিন্ন এক্সামসে দেখা যাচ্ছে যে এখান থেকে কোয়েশ্চেন্স বেশি আসে, ঠিক আছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে ইন্দাস ভ্যালি, ভেদিক পিরিয়ড, বুদ্ধিজম, জৈনিজম আর মৌর্য গুপ্ত, এই মৌর্য আর গুপ্ত সাম্রাজ্য আর বুদ্ধিজম, জৈনিজম, এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি কোয়েশ্চেন আছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে এমনি কোয়েশ্চেন্স কম আসে, কিন্তু যাবা আসে এইগুলোর মধ্যে থেকে মোটামুটি বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, এবার জিওগ্রাফিতে যাই। তোমরা জানো যে কোনো পিএসসির এক্সামের ক্ষেত্রে জিওগ্রাফিতে সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে। যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়ি, সেই সমস্ত জিনিসপত্রগুলো ভূপ্রকৃতি, নদ নদী, পলিটিক্যাল জিওগ্রাফি, ট্রান্সপোর্ট, ওয়েস্ট বেঙ্গলে কোথায় কি ট্রান্সপোর্ট আছে, কোথায় কি পোর্ট আছে, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেডই পড়তে হবে। এবং ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশন বা ইন্ডিয়ান রিভার সিস্টেম যতটা বড়, তো ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফিক ডিভিশন বা ড্রেনেজ সিস্টেম নিশ্চয়ই অতটা বড় হবে না, ওর থেকে অনেক ছোট হবে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা একবার যদি তোমরা রেডি করে নিতে পারো, ব্যাপারটা কিন্তু খুব ইজি হবে। আমাদের চ্যানেলে এক্সপার্ট জিওগ্রাফি টিচার আছে, তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমরা তোমাদের খুব সুন্দর করে জলের মতো করে করিয়ে দেবো, কতটুকুনি করতে হবে এবং ওখান থেকে কী কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে করিয়ে দেওয়া হবে এবং নোটসও দিয়ে দেওয়া হবে। তোমরা যদি ফলো করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে কোনো সমস্যা থাকবে না। এছাড়া তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা তো খুব ইম্পর্টেন্ট, তোমাদের বললাম। এছাড়া সমস্ত পরীক্ষার জন্য যেরকম ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনটা ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান রিভার সিস্টেমটা যেরকম ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। এছাড়া পিএসসি ওরিয়েন্টেড কিছু স্পেশাল টপিক বা চ্যাপ্টার্স আছে যেখান থেকে কোয়েশ্চেন্স বেশি আছে। এগুলো কোথা থেকে জানতে পারলাম সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। কি কি আছে, রিভার প্রজেক্টস, পপুলেশন ডেমোগ্রাফি, পপুলেশন বা সেন্সাস যেটা 2011-র, সেটাই এখনও চলে যাচ্ছে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, বারবার আসে। এবং পপুলেশনের ক্লাস তোমরা যখন করবে দেখবে ওর বাইরে কোনো কিছু আসবে না, ঠিক আছে। এবং ওই যে নোট আমরা দেবো ওর বাইরে কোনো কিছু আসবে না। এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, সয়েল ভেজিটেশন, মিনারেল রিসোর্সেস আর ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। জিওগ্রাফির মোটামুটি এই কটা চ্যাপ্টার যদি, খুব বেশি সিলেবাস কিন্তু তোমাদের আমি বললাম না, এই কটা চ্যাপ্টার যদি তোমরা একটু পড়ে নাও, তাহলে জিওগ্রাফি থেকে কোশ্চেন কিন্তু তোমরা আনকমন আসবে না, ঠিক। আচ্ছা, এবার দেখো পলিটি তোমরা জানো পলিটি খুব সোজা চ্যাপ্টার। পলিটিতে খুব কম জিনিসপত্র এবং কিছু আর্টিকেলস মুখস্থ করলেই ওখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কমন চলে আসে। এছাড়া কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেনপত্র আছে। প্রথমেই বলে দিই, পলিটিতে তোমরা অবশ্যই একটা নোট করবে যে পলিটির যে বিভিন্ন হেডগুলো আছে, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন রকম হেডগুলো আছে, কে কাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে,
কার মিনিমাম কোয়ালিফিকেশান বা এজ ক্রাইটেরিয়া কি, আর তাদের ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া কি, কে কাকে অ্যাপয়েন্ট করেছে, কে কার কাছে রেজিগনেশন দেয়, কার অবর্তমানে কে কাজ করতে পারে, এইটার একটা লিস্ট তোমরা নিজেরা বানিয়ে ফেলো। আমরাও তোমাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমরা নিজেরা আগে বানিয়ে ফেলো। ওখান থেকে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন অনেক কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, ফ্রেমিং অ্যান্ড সোর্সেস অফ কনস্টিটিউশন থেকে প্রচুর কোয়েশ্চেন্স আছে। জানো সোর্সেস ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে কিছু কিছু করে তোলা হয়েছে, তার একটা লিস্ট আছে। তোমরা যারা পড়াশুনো করো বা তোমাদের আমি বইও বলে দেবো, সেখানে সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি। ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি মানে ওইদিকে তোমার 12 থেকে 35 আর এদিকে 36 থেকে 51, এই কটা আর্টিকেল কিন্তু একদম পাই টু পাই তোমাদের মুখস্থ করতে হবে। একদম এখান থেকে প্রত্যেকটা আর্টিকেল ধরে তুলে কোয়েশ্চেন দেয়, ঠিক আছে? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের একদম পুরো ধরে প্রত্যেকটা আর্টিকেল মুখস্থ করতে হবে। এনি হাউ মুখস্থ করতে হবে, লিখে হোক, পড়ে হোক, ধরাধরি করে হোক, যেভাবে হোক মুখস্থ করতে হবে। এছাড়া আর কোথাও থেকে বেশি কোয়েশ্চেন আছে, প্রেসিডেন্ট থেকে আসে, পার্লামেন্ট থেকে আসে, অ্যামেন্ডমেন্টসের একটা লিস্ট আছে, যে কোনো বইতে, যে কোনো আপডেটেড বইতেই পেয়ে যাবে। এর মধ্যে কোন কোন অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট সেটা আমাদের কনস্টিটিউশন ক্লাস যখন হবে সেখানে তোমরা জানতে পারবে। আর কমিটি অ্যান্ড কমিশন, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় কি কমিটি গঠন করা হয়েছে, কি কমিশন গঠন করা হয়েছে, তাদের কি পারপাস ছিল, এবং সেই কমিটি বা কমিশনের মাধ্যমে কি কনক্লুশনে সেই কমিটি এসেছে, এই জিনিসপত্রের একটা চার্ট আছে, যে কোনো আপডেটেড বইতে তোমরা পেয়ে যাবে। বুক লিস্ট তো তোমাদের আমি আলাদা ভিডিও করে বলছি, ঠিক আছে? এই হলো পলিটির ছোট্ট এবং প্রিসাইজ সিলেবাস। এখান থেকে তোমরা ম্যাক্সিমাম পলিটির কোয়েশ্চেন্স কমন পাচ্ছ। নেক্সট আসি স্ট্যাটিক জিকে। এই টপিকগুলো পিএসসির, তোমরা জানো স্ট্যাটিক জিকের আরও বিশাল বড় সিলেবাস, হ্যাঁ? এর থেকে এর 3 ডবল চ্যাপ্টার্স আছে। তো আমি বলবো না যে এর বাইরে আসবে না, কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ঘেটে বা গো থ্রু করে যেটা বোঝা যায় বা দেখা যায় যে এই চ্যাপ্টারগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কী চ্যাপ্টার দেখো? ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, রামসার সাইটস, ন্যাশনাল পার্কস, বায়োস্ফিয়ার রিজার্ভস, বার্ড স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভস, এগুলো জিওগ্রাফি ওরিয়েন্টেড। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনগুলো? ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ফোক ডান্স, এগুলো আলাদা লিস্ট আছে, কোথায় কোন ডান্স বিখ্যাত, কোথায় কোন ডান্সের পারপাস কি। ইম্পর্টেন্ট ডেটস, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, এখানে বোথ ইম্পর্টেন্ট প্লাস কারেন্ট, কোনো ফেমাস পার্সোনালিটি কারেন্টলি কোনো বই লিখলে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসবে। আচ্ছা, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, হেডকোয়ার্টার্স, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো আছে তাদের হেডকোয়ার্টার কোনটা কোথায়, ফার্স্ট মেল অ্যান্ড ফিমেল ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আর স্ট্যাটিক জিকে রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তো রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল। এই মোটামুটি এই কটা চ্যাপ্টার করলে তোমরা স্ট্যাটিক জিকে থেকে আশা করা যায় ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কমন পাবে। এবার এর বাইরে তোমরা তো এখন প্রচুর অনেক রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো এসএসসির জন্য পড়তে গেলে এর থেকে অনেক বেশি স্ট্যাটিক জিকে পড়তে হয়। তো এর বাইরে তোমাদের যদি প্রিপারেশন থাকে তো একবার করে অবশ্যই দেখে নেবে, কিন্তু যারা একদম প্রিপারেশন নেওয়া নেই বা এখন থেকে নেওয়া শুরু করছো, তারা আগে এই চ্যাপ্টারগুলো ধরে কমপ্লিট করো, হয় বই থেকে পড়ো নাহলে নিজের মতো করে নোট বানাও। আচ্ছা, নেক্সট আছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স তোমরা জানো যে ইটসেলফ একটা হিউজ চ্যাপ্টার, হিউজ সিলেবাস, কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে জিনিসপত্র আছে। এবং পুরো জেনারেল সায়েন্স যদি আমরা পড়তে বসি তাহলে 6 মাস কেন 1 বছরও সিলেবাস শেষ হবে না। তো আমাদের কাজ কি, আগে আমরা যে টপিকগুলো তোমাদের ছকে দিচ্ছি বা এখানে স্ট্র্যাটেজিতে ডিসকাস করে দিচ্ছি সেই টপিকগুলো আগে শেষ করো, তারপরে যদি সময় থাকে তারপরে ফার্দার অন্য কোনো চ্যাপ্টার পড়বে। দেখো ফিজিক্সে কি আছে, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাইট, সাউন্ড, হিট, এই তিনটে তো তোমরা জানো, সর্বকালের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্য। এছাড়া কি আছে, অ্যাটমিক ফিজিক্স আর মেকানিক্স, ওয়ার্ক এনার্জি পাওয়ার রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, এই জিনিসপত্র দেখো এই কটা চ্যাপ্টার আগে তোমাদের শেষ করতে হবে। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, লাইট, সাউন্ড, হিট, অ্যাটমিক ফিজিক্স, মেকানিক্স। কেমিস্ট্রি থেকে কি আসছে, অ্যাটমিক স্ট্রাকচার, সাম কমন এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, অর্গানিক কেমিস্ট্রি, অ্যাসিড বেস সল্ট আর গ্যাস, এই কটা চ্যাপ্টার তোমাদের আগে শেষ করতে হবে। এগুলো তোমরা লিখে নাও, খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখো, একটা করে ধরবে, একটা করে পড়বে। বায়োলজিতে কি আছে, নিউট্রিশন, হরমোনের চ্যাপ্টারটা, বোথ হিউম্যান অ্যান্ড প্ল্যান্ট হরমোন। ক্লাসিফিকেশনের চ্যাপ্টার, মানে যেটা তোমরা প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম হিসেবে জানো, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এবং এটা ভালো করে না পড়লে এই টার্মসগুলো মনে রাখা খুব মুশকিল। এছাড়া কি আছে, সেল ডিভিশন আর হিউম্যান বডির অনেক সিস্টেম আছে, সমস্ত সিস্টেম থেকে কম বেশি কোয়েশ্চেন্স আসে, তার মধ্যে নার্ভাস সিস্টেম থেকে একটু বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো এই যে তোমাদের আমি এখানে 10-12টা চ্যাপ্টারের নাম বললাম, এগুলো তোমরা আগে কমপ্লিট করো, তারপরে যদি সময় সুযোগ পাও তাহলে আরও অন্যান্য ফার্দার চ্যাপ্টার তোমরা পড়তে পারো।
আচ্ছা, ইকোনমিক্সের কোয়েশ্চেন্স পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলোতে তেমন কিছু খুব একটা বেশি আসেনি, কিন্তু তার মানে এই নয় যে ইকোনমিক্স আসবে না। ইকোনমিক্স আমাদের ওখানে যে প্রথমে পিএসসির যে সিলেবাসটা দেওয়া ছিল ওখানেও দেখবে ইকোনমিক্স ছিল না। এখানে যে সিলেবাসটা দেওয়া ছিল এখানে দেখো কি আছে, স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। তার মানে কি আমরা হিস্ট্রি আর জিওগ্রাফি ছাড়া আর কিছু পড়বো না? একদমই নয়, আমাদের হিস্ট্রি জিওগ্রাফি ছাড়া সমস্ত জিএসই আমাদের টুকটাক একটু আধটু পড়ে যেতে হবে। তার কারণ এই নেই মানে আসবে না এরকম কোনো কথা নেই, ঠিক আছে? তো ইকোনমিক্সের জন্য আমি তোমাদের কি বলতে পারি যে 5 ইয়ার প্ল্যানিং, এই 5 ইয়ার প্ল্যানিংটা পিএসসির সর্বকালের সেরা পছন্দের চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। যে কটা 5 ইয়ার প্ল্যানিং হয়েছে, সে কটা নীতি আয়োগ স্থাপন হওয়ার আগে পর্যন্ত যে কটা 5 ইয়ার প্ল্যানিং হয়েছে, সেই কটা 5 ইয়ার প্ল্যানিং কোনটা কোন বছর থেকে কোন বছর হয়েছে, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানিংয়ের একটা নির্দিষ্ট পারপাস ছিল, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানিংয়ের একটা করে নাম ছিল, প্রত্যেকটার একটা টার্গেট সেট করা হয়েছিল এবং প্রত্যেকটা ওই টার্গেট সেট অনুযায়ী কতটুকুনি অ্যাচিভ করতে পেরেছে এর একটা লিস্ট আছে, যে কোনো বইতে আছে। আমি তোমাদের যখন বুক লিস্ট বলবো সেখানেও তোমরা পেয়ে যাবে। তো এই জিনিসপত্রগুলো একটা লিস্ট করে তোমরা ভালো করে পড়াশুনো করো, দেখবে এখান থেকে সব কোয়েশ্চেন তোমরা কমন পাবে। এছাড়া যে বেসিক ইকোনমিক্সের চ্যাপ্টারটা, এছাড়া ব্যাংকিংয়ের চ্যাপ্টার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস রিফর্মস, এটাও খুব ইম্পর্টেন্ট পিএসসির এক্সামগুলোর জন্য, আর এগ্রিকালচার। এই কটা চ্যাপ্টার অন্তত তোমরা কমপ্লিট করো, করে পরীক্ষায় যাও, দেখবে ইকোনমিক্সের কোয়েশ্চেন্স যদি আসে তাহলে এর মধ্যে থেকে কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এই গেল আমাদের পার্ট 1, মানে যে অবজেক্টিভ পেপারটা 100 নম্বরের, সেইটা ডিটেল ডিসকাশন অফ সিলেবাস। তোমরা বুঝতে পারলে কতটুকুনি পড়বে, কতটা পড়বে। এবার আসছি পার্ট 2-তে। পার্ট 2-তে কি আছে দেখো, বাংলা 50 নম্বর, ইংরাজি 50 নম্বর। বাংলার মধ্যে কি আছে তোমাদের আগেই বলেছিলাম, ড্রাফটিং অ্যান্ড রিপোর্ট, কন্ডেন্সিং অফ প্রোজ প্যাসেজ আর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে? প্রিভিয়াস কোয়েশ্চেন্স থেকে দেখা যাচ্ছে যে রিপোর্টে থাকে 15 নম্বর, বাংলার ক্ষেত্রে সারাংশ, ইংরাজির ক্ষেত্রে প্রেসি, এতে থাকে 15 নম্বর, আর ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন থাকে 20 নম্বর। এই হলো 50 নম্বর করে 100 নম্বর। বাংলাতে 100 নম্বর, ইংরেজিতে 100 নম্বর। দেখো তার মধ্যেই 3টে করে টপিক থাকবে, 3টে করে টপিকের মোটামুটি এই এক্সপেক্টেড বাইফার্কেশন, এই নাম্বার ডিভিশন থাকবে। এই হলো তোমাদের 100 নম্বর। তাহলে অবজেক্টিভ পার্ট 1-এর 100 আর পার্ট 2-র 100, টোটাল 200 নম্বরের পরীক্ষা। আচ্ছা, এই তোমরা এতক্ষণ কি দেখলে, সিলেবাস সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো যে পেপার 1 আর পেপার 2-তে তোমাদের কী কী জিনিস পড়তে হচ্ছে। এবার আমরা দেখব যে গত বছরের কাট অফ কী ছিল এবং সেই ওরিয়েন্টেড আমরা একটা নতুন টার্গেট সেট করব আমাদের এই বছরের জন্য, যে আমাদের কত নাম্বার পেতে হবে বা ভালো র্যাঙ্ক করতে গেলে কত নাম্বার পেতে হবে, ঠিক আছে? দেখো 2019-20 যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল, পার্ট 1 মানে অবজেক্টিভ যে পেপারটা, যেখানে অ্যারিথমেটিক 30 নম্বর, ইংলিশ 30 নম্বর আর জেনারেল স্টাডিজ 30 নম্বর, 100 নম্বরের পরীক্ষা ছিল। সেখানে জেনারেলের নাম্বার ছিল দেখো কত, 65, ঠিক আছে? জেনারেলের 65 কাট অফ ছিল, আর বাকিগুলো যেরকম যেরকম ছিল দেখো সেগুলো দেখে নাও, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি যা ছিল ছিল। জেনারেলের 65 কাট অফ ছিল, ঠিক আছে? আর যে পেপার 2 মিলিয়ে টোটাল কাট অফ ছিল কত, 137, মানে প্রায় কিন্তু 70%। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এখানে যদি 65 যদি কেউ পায়, তাহলে তার এই পেপার 2টাতে কত পেতে হচ্ছে বলো তো? 65 থেকে 72 পেতে হচ্ছে পেপার 2-তে। 137 থেকে 65 যদি মাইনাস করি, তাহলে এখানে তাকে 72 পেতে হচ্ছে। তো যেটা পাওয়া একটু টাফ ব্যাপার। তাহলে যদি তোমরা জাস্ট কাট অফ ক্লিয়ারের কথা ভেবে পড়াশুনো করো, পেপার 1টা জাস্ট যদি কাট অফ ক্লিয়ারের কথা ভাবো, তাহলে কিন্তু পেপার 2-তে তোমাদের কিন্তু অনেক নাম্বার বেশি তুলতে হবে। এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে গত বছরের যা কাট অফ ছিল, এবছরও তো ভ্যাকেন্সি একই এবং কোয়েশ্চেনের লেভেল আশা করি আগের থেকে একটু শক্ত হবে। মোটামুটি এর কাছাকাছি কাট অফ থাকবে বা এর থেকে একটু বেশি থাকবে। হয়তো 65-র জায়গায় 70 থাকতে পারে, 130-এর জায়গায় 140-42 থাকতে পারে, 37-এর জায়গায়। তো যদি তোমরা এটাকে জাস্ট কাট অফ ক্লিয়ার করার কথা ভাবো, তাহলে কিন্তু তোমাদের পেপার 2-তে অনেক বেশি চাপ হয়ে যাবে এবং আলটিমেটলি কিন্তু তোমাদের মেরিট লিস্টের নামটা আসবে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের পেপার 1-এর 65 আর জেনারেলের টোটাল মিলিয়ে পেপার 1 পেপার 2 মিলিয়ে 137 গত বছরের কাট অফ। এবারে আমরা আছি আমাদের স্ট্র্যাটেজিতে। দেখো পার্ট 1-এ অ্যারিথমেটিকে আছে 30, ইংলিশে আছে 30, জিএসে আছে 40। খুব ভালো করে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমাদের এক্সপেক্টেড মার্কস কত, মানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা যারা তোমরা পড়াশোনা সবে শুরু করছো ক্লার্কশিপের জন্য,
তাদের ক্ষেত্রে বলছি এক্সপেক্টেড মার্কস বা অ্যাটলিস্ট এই নাম্বারটা তোমাদের পাওয়ার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে অ্যারিথমেটিকে 30-এর মধ্যে 25 নাম্বার, ইংলিশে 30-এর মধ্যে 25, আর জিএসে 40-এর মধ্যে 30। এই নাম্বারটা তোমাদের পাওয়ার অ্যাট এনি হাউ চেষ্টা করতে হবে, 80। ঠিক আছে। আর তোমাদের টার্গেট মার্কস মানে যারা ধরো মনে করছো যে আমাকে র্যাঙ্ক করতে হবে, যেটা আমি মনে করছি তোমাদের র্যাঙ্ক করতে হবে, এবং আমাদের এখানে চ্যানেলে আমরা যেভাবে তোমাদের পড়াবো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, যেভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাবো, তোমরা কিন্তু র্যাঙ্ক করার চিন্তা করো। কাট অফ তোমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি ভেবে নাও আজকে যে আমাদের কাট অফ ক্লিয়ার, তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার। তোমাদের র্যাঙ্ক করার চেষ্টা করতে যাতে তোমরা সেক্রেটারিয়েট পোস্টে পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের দেখো ম্যাথসে 30-এর মধ্যে 28 পাওয়াটা খুব একটা বড় কথা নয়। যখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এরপরেই আমি তোমাদের 2019-এর ম্যাথস এবং ইংলিশ জিকে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ডিসকাশন আসছে। তো সেখানে তোমরা দেখবে যে ম্যাথসে 28, ইংলিশে 30-এর মধ্যে 28, আর জিএসে যারা ভালো, যাদের জিএস প্লাস পয়েন্ট বা জিএস ভালো পড়াশুনো করো, তাদের ক্ষেত্রে 35 পাওয়া খুব একটা কিন্তু বড় ব্যাপার নয়। ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের কত নাম্বার দাঁড়াচ্ছে? 90+। পেপার 1-এ তোমাদের কিন্তু পাওয়ার টার্গেট করতে হবে। আচ্ছা, পেপার 2-তে এবার আসি, বাংলা আর ইংরাজি। পেপার 2 বাংলা আর ইংরাজির মধ্যে তোমাদের এখানে 60% করে নাম্বার পাওয়ার এমনি তোমাদের টার্গেট রাখতে হবে। অ্যাটলিস্ট 60% নাম্বার তোমাদের 100-র মধ্যে 60 পাওয়ার টার্গেট রাখতে হবে। তাহলে দেখো, যদি কেউ এখানে 80 তোলে, এখানে 60 তোলে, তাহলে তোমাদের 140 দাঁড়াচ্ছে। 140 দাঁড়াচ্ছে, যেটা গত বছরের কাট অফ ক্লিয়ার করছে। কিন্তু এটা দিস মে নট বি এনাফ দিস ইয়ার বা দিস টাইম, কারণ এবারে যদি কাট অফ একটু হাইও হয়, তাহলে তোমাদের এখানে কত দাঁড় করাতে হবে? 70 পাওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে পাবে, কেমনভাবে পাবে, সমস্ত জিনিস আমরা ডিসকাস করব আলাদা আলাদা করে। সমস্ত জিনিস তোমাদের দেখাবো, করাবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাবো। ব্যাপারটা খুব একটা শক্ত ব্যাপার কিছু নয়। অ্যারিথমেটিকের সাবজেক্টগুলো যদি একটু তোমরা প্রিপারেশান নাও, তাহলে তোমাদের কিন্তু 30-এর মধ্যে 28 করে ফেলা কোনো ব্যাপার নয়। ইংলিশেও 30-এর মধ্যে 28 করে ফেলা কোনো ব্যাপার নয়। এই যে ডেসক্রিপটিভের ব্যাপার আসছি, এই যে ডেসক্রিপটিভগুলো পিএসসি কিন্তু বেঙ্গলি বা ইংলিশ রিপোর্ট লেখো বা ট্রান্সলেশন লেখো বা প্রেসি করো, একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করে। ঠিক আছে। ওই ফরম্যাট ফলো করেই কিন্তু পিএসসি খাতা দেখতে পছন্দ করে। তো পিএসসির এই যে ডেসক্রিপটিভ টপিকগুলোর ওপরে ফরম্যাটের ওপরেই বেশ কিছু নাম্বার থাকে। তো তোমরা যদি প্রপার ফরম্যাটটা প্র্যাকটিস করে নিতে পারো এবং পরীক্ষার খাতায় ওটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নামাতে পারো, তাহলে কিন্তু শুধুমাত্র ফরম্যাট মেনটেন করলেই এবং ভেতরে কন্টেন্ট কিছু না কিছু লিখলেই তোমরা 50% নাম্বার পেয়ে যাবে। এবার যদি তোমাদের জিনিসগুলো সম্বন্ধে একটু প্র্যাকটিস করা থাকে, একটু লেখার হাত তোমাদের প্র্যাকটিস করে তৈরি হয়ে যায়, একটু যদি তোমরা সাজেস্টিভ ওয়েতে কিছু টপিক পড়ে যাও রিপোর্ট রাইটিংয়ের জন্য, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের 60% বা 70% নাম্বার পাওয়া কিন্তু খুব একটা শক্ত ব্যাপার কিছু নয়। এবং সেগুলো তোমাদের করানোর জন্য আমরা রয়েছি, আমরা তোমাদের সমস্ত জিনিসপত্র করিয়ে দেবো। ঠিক আছে। তাহলে এই তোমাদের টার্গেট থাকছে অ্যাটলিস্ট 140, আর যদি তোমরা ভালো পোস্টে পেতে চাও তাহলে 160+ তোমাদের নাম্বার তুলতে হবে। ঠিক আছে। এই টার্গেটটা তোমরা আজকে সেট করে নাও যে এইভাবে এত নাম্বার আমাদের মিনিমাম করতে হবে, এবং যতক্ষণ না তোমরা এই টার্গেটটা অ্যাচিভ করবে ততক্ষণ তোমাদের বাড়িতে মক টেস্ট বা প্র্যাকটিস সেট দেওয়া চালিয়ে যেতে হবে। ঠিক আছে। এবারে আসি কিছু জেনারেল কথাবার্তায়। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদের কি বলে থাকি যে 3টে স্টেপ। প্রথমে তোমরা সিলেবাস কমপ্লিট করবে, তারপরে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে, তারপরে তোমরা মক টেস্ট দেবে। সেটা শুধু এসএসসির ক্ষেত্রে বা আরআরবির ক্ষেত্রে প্রযোজ্য নয়, পিএসসির পরীক্ষার ক্ষেত্রে এবং ক্লার্কশিপের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কারণ ক্লার্কশিপের কম্পিটিশান কিন্তু খুব হাই এবং কাট অফও দেখতে পাচ্ছ 70% ±70% কিন্তু কাট অফ যাবেই যাবে জেনারেল ক্যাটাগরিতে। তো প্রথমে তোমরা নিজেদের সিলেবাসটা কমপ্লিট করো। যে সিলেবাসটা আমি তোমাদের এতক্ষণ ধরে বললাম, আগে তোমাদের চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, 6 মাস ধরে নয়, 2 মাস 3 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে ফেলা। ঠিক আছে। 2 নম্বর জিনিস হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বলবে স্যার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কোথা থেকে পাবো? ক্লার্কশিপ তো 2019 সালে হয়েছিল, তার আগে হয়েছিল 2014 সালে, সেখানে প্যাটার্ন ছিল পুরোপুরি অন্যরকম। তাহলে তোমরা 2019-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সটা আগে করো, যেটা আমরা তোমাদের চ্যানেলে করিয়ে দেবো। 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, 2টো শিফটের সলিউশনই তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, আগে ওইটা করো। এবং ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে তোমাদের পিএসসি ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোর প্রিলিমসের কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হবে।
লাস্ট যে ডাব্লিউবিসিএস অন্তত প্রিভিয়াস 10 ইয়ার্স, আর মিসলিনিয়াস যে কটা হয়েছে, মিসলিনিয়াস অনেকদিন অন্তর অন্তর হয়, তো যে কটা হয়েছে তার প্রিলিমসের কোয়েশ্চেন্সগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন্স থেকে কিন্তু ক্লার্কশিপের জিএস হোক বা অ্যারিথমেটিক হোক বা ইংলিশ হোক কোয়েশ্চেন কিন্তু কপি করে করে দেবে। পিএসসির কিন্তু একটা ট্রেন্ডই আছে যে রিপিট কোয়েশ্চেন করা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে রিপিট কোয়েশ্চেন করা। তো ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের কোয়েশ্চেন্স তোমাদের খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, শুধু ডাব্লিউবিসিএস এর জন্য না, ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ফুল মক দিতে হবে। ফুল মক দিলে একটা জিনিস তোমাদের অনেকগুলো জিনিস হবে। 1 নম্বর হচ্ছে টাইমের মধ্যে তোমাদের এক্সামটা শেষ করার প্র্যাকটিস হবে, অবজেক্টিভের ক্ষেত্রে বলছি। 2 নম্বর জিনিস হচ্ছে তোমরা অনেক বেশি কোয়েশ্চেন সম্বন্ধে তোমরা জ্ঞান হবে তোমাদের, যত বেশি মক দেবে তত বেশি কোয়েশ্চেন্স তোমাদের মাথায় আসবে, চোখের সামনে আসবে, এবং বারবার একই কোয়েশ্চেন বারবার তোমাদের সামনে আসবে। যত বেশিবার তোমাদের সামনে কোয়েশ্চেনগুলো আসবে তত বেশি তোমাদের কোয়েশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে, পরীক্ষা হলে কোয়েশ্চেনগুলো দেখা মাত্রই তোমরা আনসার মারতে পারবে। এবং ওএমআর শিট প্র্যাকটিসটা হবে, ওএমআর শিট প্র্যাকটিসটাও কিন্তু খুব জরুরি। পরীক্ষার সময় ওএমআর শিট ফিল আপ করা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়, অনেকের খাতা ক্যান্সেল হয়ে যায়, টাইমের মধ্যে হয়তো কোয়েশ্চেনগুলো নিজের কোয়েশ্চেনে দাগ মেরে এলো কিন্তু ওএমআরে গোল করার সময় পেলো না। তো এই জিনিসগুলো প্র্যাকটিসের মাধ্যমেই সলভ হবে, ঠিক আছে। 2 নম্বর জিনিস হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। এই যে ডেসক্রিপটিভের প্রিপারেশান কি, স্টার্ট ডেসক্রিপটিভ প্রিপারেশান অ্যান্ড প্র্যাকটিস ফ্রম নাও, ঠিক আছে। মানে তোমরা পার্ট 1 কোয়ালিফাই করবে, তারপর পার্ট 2 কোয়ালিফাই করবে, তারপরে গিয়ে ডেসক্রিপটিভের প্রিপারেশান নেওয়া শুরু করবে, তাহলে কিন্তু আর হলো না। এখন থেকেই তোমাদের ডেসক্রিপটিভের প্রিপারেশান আস্তে আস্তে শুরু করতে হবে। সবার প্রথম লেখার পদ্ধতিগুলো, ফরম্যাটগুলো জানতে হবে, এবং এখন থেকেই তোমাদের প্রত্যেকটা টপিক আস্তে আস্তে লেখা প্র্যাকটিস করতে হবে। যত বেশি তোমরা ডেসক্রিপটিভের লেখা প্র্যাকটিস করবে, প্রথম প্রথম লিখতে পারবে না, ভুল হবে, তোমাদের পড়তে হবে, বই থেকে পড়তে হবে, পেপার থেকে রিপোর্ট পড়তে হবে, বঙ্গানুবাদ বা ট্রান্সলেশনগুলো বিভিন্ন বই থেকে বুকলিট সব আমি তোমাদের দিয়ে দেবো, কোথা থেকে পড়লে তোমাদের পুরো কমপ্লিট প্রিপারেশান হবে। ভালো করে প্র্যাকটিস করতে হবে, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের রাইটিংয়ের নাম্বার, এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করা শুরু করো 1 বছর, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু 70 যে আমি তোমাদের টার্গেট দিয়েছি 70 ছাড়িয়ে তোমরা 80-র কাছাকাছি তোমাদের ডেসক্রিপটিভের নাম্বার চলে যাবে। শুধু তোমাদের এখন থেকে লেখা প্র্যাকটিসগুলো শুরু করতে হবে, ঠিক আছে। নেক্সট কি আছে, স্টার্ট দ্য প্র্যাকটিস অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি টাইপিং। আরেকটা জিনিস হচ্ছে টাইপিংটা। অনেকে কি করে, প্রিলি আর মেন্স পার্ট 1 আর পার্ট 2 দিয়ে কোয়ালিফাই করলে তারপরে টাইপিং দেওয়া শুরু করে, ঠিক আছে। ওটা কিন্তু নয়, তখন কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো টাইপিংটাও তোমাদের ইংলিশ আর বাংলার টাইপিং স্পিড এখানে প্রচুর এসএসসির মতো লাগে না, ওর থেকে কম স্পিড লাগে। তো এখন থেকে তোমরা নিজের মতো করে হোক বা কারোর গাইডেন্স নিয়ে হোক, এখন থেকে কিন্তু তোমরা বাড়িতে টুকটুক করে টাইপ প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে কী হবে, পরীক্ষার আগে গিয়ে তোমাদের কিন্তু চাপটা কম হবে। তোমাদের এখন থেকে আমি মানে বিশ্বাস করতে বলছি বা স্বপ্ন দেখতে বলছি, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 কোয়ালিফাই করে গেছো। এবার যখন তোমরা পার্ট 1 পার্ট 2 কোয়ালিফাই করে গেছো, তার মানে তোমাদের মাথার কাজ শেষ, হাতের কাজ বাকি, ব্রেনের কাজ শেষ, লেবারের কাজ বাকি। তাহলে মাথার কাজটা কমপ্লিট করে শুধুমাত্র লেবারের কাজ মানে টাইপ টেস্টের কাজটা যদি তোমরা ফেল করে যাও, তাহলে কিন্তু ওর থেকে দুঃখের আর কিছু থাকবে না। তো এখন থেকে তোমরা টাইপটা একটু একটু করে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষার আগে শুধুমাত্র প্র্যাকটিস করে স্পিডটা তুলে নিলেই হয়ে যায়। ফিঙ্গার সেট করাটা খুব জরুরি। তো এখন থেকে তোমরা কিবোর্ডের ফিঙ্গার সেটের উপরে ফোকাস করো এবং বেঙ্গলি এবং ইংলিশ দুটোই প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক। নেক্সট হচ্ছে ফোকাস অ্যান্ড কনসিস্টেন্ট। এটা আমি তোমাদের সবসময় বলি যে দেখো, তোমরা কিন্তু এখন বেকার, যতই হোক তোমরা কিন্তু এখন বেকার। তোমাদের কিন্তু এখন সময় নেই যে সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে, আড্ডা মেরে বেড়াবে, বাইক নিয়ে ঘুরে বেড়াবে, বা এদিক ওদিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে আনন্দ করে বেড়াবে। হ্যাঁ, একটু আধটু সময় তোমরা দাও। বিভিন্ন আমাদের যে সাকসেস স্টোরিজগুলো আমরা অলরেডি পাবলিশ করেছি, সেখানে তোমরা দেখতে পাবে যে সবাইকার অনেক পার্সোনাল লাইফ থাকে, কিন্তু পড়াশোনার ফোকাসটা যেন থাকে। তোমাদের পড়াশোনার প্রতি ফোকাস থাকতে হবে, এবং যতদিন না তোমরা চাকরি পাচ্ছ ততদিন তোমাদের কনসিস্টেন্ট স্টাডি করতে হবে। মানে আজকে পড়লাম, কালকে পড়লাম না, দুদিন পড়লাম না, আবার পড়তে বসলাম, একদিনে 10 ঘন্টা পড়ে ফেললাম, আর একদিন পড়তেই বসলাম না, এরকম করলে কিন্তু হবে না। আমি তোমাদের আগেই কি বলেছি, আমাদের মোটো হলো সিলেকশন ইজ অ্যাডিকশন। মানে সিলেকশনটাকে একটা নেশার মতো তোমাদের দেখতে হবে। বিভিন্ন রকম নেশা করার থেকে এই নেশাটা করা ভালো। সিলেকশনটাকে তোমরা নেশার মতো দেখো যে আমাদেরকে পেতেই হবে, এবং যতদিন না আমরা পাবো ততদিন তোমাদের একদম ফোকাসড ওয়েতে কনসিস্টেন্ট স্টাডি করে যেতে হবে। কোনো দিন ধরো প্রচুর তোমার অসুবিধা হয়ে গেল, তোমার মেডিকেল প্রবলেম হয়ে গেল, বাড়ির কারোর শরীর খারাপ হয়ে গেল, দাদার বা ভাইয়ের বিয়ে চলে এলো, বা কারোর বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান চলে এলো, তাও কিন্তু তোমাদের সকালবেলা হোক বা রাত্রিবেলা হোক বইটা নিয়ে একবার বসতে হবে। যে তোমাদের মনে করিয়ে দিতে হবে যে আমাকে এই আনন্দে ভেসে গেলে হবে না,
এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য টুডে আমি কিন্তু সেই বেকার ছিলাম, বেকারই থাকবো। তো তোমাদের একটু নিজেদের সবসময় মনে করাতে হবে যে তোমরা কিন্তু বেকার, তোমরা কিন্তু একটা লক্ষ্য নিয়ে একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু জীবনে নিয়েছো। কম্পিটিটিভ এক্সাম ওয়েস্ট বেঙ্গলে হোক বা ইন্ডিয়ায় হোক কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং ব্যাপার। এই চ্যালেঞ্জটা তোমাদের যদি অ্যাকোয়ার করতে হয়, জিততে হয়, তাহলে কিন্তু তোমাদের ফোকাস থাকতে হবে এবং কনসিস্টেন্ট স্টাডি করতে হবে। মানে তোমাদের পড়াশুনোর হাল ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? প্রত্যেক দিন পড়াশোনা করো, কনসিস্টেন্ট স্টাডি করো, দেখবে তোমরা একদিন না একদিন সফলতা পাবেই। এবং আমি আশা করছি, আমি তোমাদের গুড লাক জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তোমরা ক্লার্কশিপ কিন্তু পাস করে গেছো। যদি তোমরা একটু পড়াশোনা করো এখন থেকে, যেভাবে তোমাদের বলবো সেভাবে যদি তোমরা পড়াশোনা করো আমাদের সঙ্গে, তাহলে কিন্তু তোমরা ক্লার্কশিপ পাস করে গেছো। এই স্বপ্নটা দেখো, এই স্বপ্নটা দেখে তোমরা এখন থেকে পড়াশোনা করো যেভাবে যেভাবে তোমাদের বললাম। এবং যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের পুরো ক্লার্কশিপের একটা স্ট্র্যাটেজি, একটা রাস্তা তোমাদের আমি বলে দিতে পেরেছি। প্রথমেই বলেছিলাম কতটা পড়বে, কি পড়বে, কিভাবে প্র্যাকটিস করবে এবং কত নাম্বার নেওয়ার টার্গেট তোমাদের রাখতে হবে। পুরো জিনিসটা তোমাদের বোধগম্য হলো। এরপরে আমাদের ডিটেলড ভিডিও আসছে ম্যাথামেটিক্সের, ইংলিশের, জিএসের স্ট্র্যাটেজি, প্রিভিয়াসের কোয়েশ্চেন্স ডিসকাশন, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন। আমাদের একমাত্র মোটিভ তোমাদের চাকরি পাওয়ানো। আমাদের ট্যাগলাইন সিলেকশন ইজ অ্যাডিকশান, এটা তোমরা নিজেদের মধ্যে ঢোকাও এবং অ্যাডিকশানের মতো তোমরা সিলেকশনের পেছনে ছোটো এখন থেকে, তাহলে দেখবে অবশ্যই তোমরা সাকসেস পাবে। থ্যাংক ইউ, গুড লাক।